হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10-এ পড়ছো, আজকে তাদেরকে আমি বাংলার যে আফ্রিকা তোমাদের কবিতাটি রয়েছে, আজকে সেটা ভালো করে পড়াবো এবং বোঝাবো তোমাদের, ঠিক আছে? তাই তোমরা কিন্তু আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পড়াটা ভালো করে বুঝে নেবে। কবিতাটা একটু কঠিন আছে, কিন্তু আমার পড়াটা ভালো করে শোনো, প্রত্যেকেরই ভালো লাগবে এবং খুব সহজ মনে হবে, ঠিক আছে? তো দেখো, আফ্রিকা কবিতাটার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই আফ্রিকা কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? তোমাদের প্রত্যেকটা গল্পের এবং কবিতার আমি তোমাদের উৎসটা কিন্তু বলি পড়তে। তাই দেখে নাও এই কবিতার উৎস কি। দেখে নাও, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতাটি 1343 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীকালে এটি পত্রপুট কাব্যগ্রন্থে এবং সঞ্চয়িতা কাব্য সংকলনে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, এটুকুই গুছিয়ে লিখে রাখো কোনো একটা জায়গায় নোট করে, কেমন? তো তোমরা নিশ্চয়ই জানো আফ্রিকা কিন্তু একটি মহাদেশের নাম, তাই না? আফ্রিকা কিন্তু কারো নাম নয়, কোনো জায়গার নাম। আফ্রিকা তো একটা মহাদেশের নাম। আমরা জানি আমাদের 7টি মহাদেশ রয়েছে, তার মধ্যে আফ্রিকা একটি মহাদেশ, ঠিক আছে? তো এই আফ্রিকা মহাদেশ সম্পর্কে লেখক এখানে কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, সেটা আমরা কবিতাটা পড়তে পড়তেই ভালো করে বুঝতে পারবো। তার আগে আমরা বলি এই আফ্রিকা সম্পর্কে লেখক কি বলতে চেয়েছেন সেটা একবার শুনে নাও। অর্থাৎ এই আফ্রিকা কবিতাটি লেখার পেছনে লেখকের কি উদ্দেশ্য। তো দেখো, ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো বহুকাল ধরেই আফ্রিকার বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করে দমন পীড়ন চালাচ্ছিল, অর্থাৎ অত্যাচার করছিল। 1935 খ্রিস্টাব্দে ইটালির মুসোলিনি আফ্রিকার আবিসিনিয়া, যার এখনকার বর্তমান নাম ইথিওপিয়া, তো সেই জায়গাটা আক্রমণ করে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথের কলম বারবার গর্জে ওঠে যে কেন এরকম অত্যাচার করবে ইউরোপরা ওই আফ্রিকাতে গিয়ে। ফ্যাসিস্ট মুসোলিনির আবিসিনিয়া দখলের ঘটনা কবির মনে একটা ক্ষোভের সঞ্চার করে যে ওই জায়গাটা তারা কেন দখল করলো। 1936 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর রবীন্দ্রনাথের সচিব কবি অমিয় চক্রবর্তী বিদেশ থেকে বিশ্বকবিকে চিঠিতে লেখেন, আমার কেবলই মনে হচ্ছিল আফ্রিকার এই ট্রাইব ইটার্নাল নিয়ে আপনি যদি একটি কবিতা লেখেন, অর্থাৎ এই আফ্রিকার মানুষদের যে নির্মম অবস্থা এবং ইউরোপদের যে অত্যাচার, এই পুরো বিষয় যদি লিখেন, সেটা বলেছিলেন আর কি। আফ্রিকা সম্পর্কে আপনার কোনো কবিতা নেই, এরকম কবিতা পেলে কিরকম আনন্দ হবে বলতে পারি না। সময় এবং পরিস্থিতির দাবি তো ছিলই, তার চেয়ে বেশি ছিল কবির হৃদয়ের বা শিল্পী সত্তার দাবি। রবীন্দ্রনাথ সারা জীবন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং বিশ্ব মানবতার পক্ষে ছিলেন, সারা জীবন। তিনি দেখেছেন যে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা, মানবতার লাঞ্ছনা, তিনি সেটা সহ্য করেছেন, দেখেওছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও সেই প্রস্তুতির আভাস পেয়ে তিনি বিচলিত হয়েছেন, উদ্বিগ্ন হয়েছেন। মানবতাবাদী ইতিহাস সচেতন বিশ্বকবি পৃথিবীর যেখানেই মানুষত্বের লাঞ্ছনা দেখেছেন, প্রতিবাদে মুখর হয়েছেন। কিভাবে? কবিতার মাধ্যমে, কবিতা লিখে তার সেই ভাবনাটা তিনি জাগিয়ে তুলেছেন। নিবিড় প্রকৃতি ঘেরা আফ্রিকার শান্ত নিরীহ জনজীবনে বিপর্যয় এনেছিল কারা? ওই ইউরোপীয়রা, আর ওই ইউরোপীয় সভ্যতার বর্বর লোভ জাতীয় লোকেরা। আফ্রিকার প্রতি সহানুভূতিতে এবং সাম্রাজ্যবাদের প্রতি তীব্র ধিক্কারে কবি আলোচ্য এই কবিতাটি রচনা করেছেন, অর্থাৎ এই আফ্রিকায় এই কবিতাটি তিনি লিখেছেন। তাহলে বোঝা গেল এই কবিতাটা লেখার মেন উদ্দেশ্যটা কি। মেন উদ্দেশ্য ওটাই যে ইউরোপীয় আফ্রিকাকে যেভাবে ছিনিয়ে নিয়েছে, যেভাবে নির্মম অত্যাচার করেছে, সেই অত্যাচারে আমাদের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর খুবই লাঞ্ছিত আর কি। তার সেই মনের যে ভাবনাটা, সে যে প্রতিবাদ জানাচ্ছে, পুরো ব্যাপারটাই তিনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। বোঝা গেল? আর এই কবিতায় আমরা দেখতে পাবো যে আদিম আফ্রিকার ছায়াঘন সৌন্দর্য বর্ণনার পাশাপাশি সাম্রাজ্যবাদের আগ্রাসনে বিপর্যস্ত আফ্রিকার ছবি রবীন্দ্রনাথ এই কবিতার মধ্যে এঁকে তুলেছেন। বনস্পতির নিবিড় পাহারায় অবগুণ্ঠিতা সূর্যহারা অরণ্যের দুর্গম রহস্যময় সৌন্দর্যের মধ্যে কবি খুঁজে পেয়েছেন আফ্রিকার মানবী রূপকে। অর্থাৎ আমরা জানি আফ্রিকার একটা অন্ধকারচ্ছন্ন মহাদেশ, তোমরা ভূগোলে হয়তো পড়েছো, আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। কেন না? এতটাই ঘন জঙ্গল যে সূর্যের আলো মাটিতে পর্যন্ত পৌঁছতে পারে না, জঙ্গলটা ঘন হওয়ার জন্য। তো সেই ঘন অরণ্য থাকা সত্ত্বেও তার ভেতরে যে মানবী রূপ, সেখানকার আদিবাসীদের যে আচরণ, সমস্তটাই কবি কিন্তু তুলে ধরেছেন, খুঁজে পেয়েছেন তার আগে নিজে কবি। সম্পদের লোভে, ক্ষমতার দম্ভে ইউরোপীয় কি করেছে? সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকা মহাদেশের দখল করে সেখানে নিজের উপনিবেশ স্থাপন করেছে। অর্থাৎ ইউরোপরা আফ্রিকাকে অত্যাচার করেছে এবং অত্যাচার করে নিজের উপস্থাপন সেখানে করে তুলেছে, উপনিবেশ স্থাপন করেছে। দানবীয় উল্লাসে নিপীড়ন করেছে আফ্রিকা জনজাতির ওপর, অর্থাৎ নির্মমভাবে অত্যাচার করেছে আফ্রিকার মানুষকুলের ওপর।
তথাকথিত সভ্য সমাজের বর্বরচিত অত্যাচার, শোষণ ও লুণ্ঠনে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়েছে আফ্রিকা। তার মানে বুঝতেই পারছো, আমাদের দেশে যেরকম ইংরেজরা অত্যাচার করেছে, সেই রকম আফ্রিকাতে কিন্তু ইউরোপরা গিয়ে অত্যাচার করেছে। এইভাবেই ইউরোপীয় আফ্রিকা তথা মানব সভ্যতার ইতিহাসকে অপমানিত এবং কলঙ্কিত করেছে। বোঝা গেল? তাই প্রতিবাদী কবি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মুখর হয়েছেন, মানবতাবাদী কবি আফ্রিকার এই লাঞ্ছনায় ব্যথিত হয়েছেন। সর্বাত্মক ধ্বংসের মধ্য দিয়ে স্বৈরাচারীরা আফ্রিকাবাসীর অন্তিম কাল ঘোষণা করেছে। কিন্তু কবি জানেন, মানবতার সত্যকে এভাবে নিঃশেষ করা যায় না। হিংসা নয়, মানব সভ্যতার শেষ কথা হলো ক্ষমা। ক্ষমাই সভ্যতার শেষ পুণ্যবাণী। ক্ষমা যেটা, ক্ষমা কথাটা এমনই, সেটা হচ্ছে সভ্যতার শেষ পুণ্যবাণী, যা উচ্চারিত হয় যুগান্তের কবির কণ্ঠে। কত সুন্দর লাইন! বলছে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। এভাবেই আফ্রিকা কবিতায় মানবতার মর্মবাণী ঘোষিত হয়েছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আফ্রিকা কবিতার মূল বিষয়বস্তু। এবার আমরা কবিতার লাইন পড়ে আস্তে আস্তে পুরোটাই আরো ভালো করে ডিটেলসে বুঝতে পারবো। ঠিক আছে? দেখো, বাংলা কবিতাই হোক বা গল্প হোক, যদি তোমরা না বুঝতে পারো কি বলতে চেয়েছে গল্পের মধ্যে, কবিতার মধ্যে, যদি না বুঝতে পারো, কোনো প্রশ্নই তোমাদের মুখস্থ হবে না, বাংলার ক্ষেত্রে বলছি। তাই প্রত্যেককে আমি বলবো, তোমরা কবিতাটার পুরো সারমর্মটা ভালো করে আগে বোঝো। যদি ভালো করে বুঝতে পারো, তোমাদের কোনো উত্তর মুখস্থ করতে হবে না, মুখস্থ করার দরকারই নেই। তোমরা নিজেরাই গুছিয়ে নিজের মতো করে বানিয়ে লিখে আসতে পারবে। তাই তোমাদের প্রত্যেককে বলি, গল্পটা ভালো করে আগে বুঝে নাও। এবার চলো আমরা লাইন বাই লাইন পড়বো। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, অর্থাৎ উদ্ভ্রান্ত বলতে বিহ্বল বা হতজ্ঞান, সেই আদিম যুগে স্রষ্টা বলতে ঈশ্বর বা ভগবান যখন নিজের প্রতি অসন্তোষ, অর্থাৎ নিজের প্রতি সন্তুষ্ট না, সৃষ্টিকে নিখুঁত করার জন্য বারবার বিধ্বস্ত করছিল, অর্থাৎ নতুন সৃষ্টিকে বারবার করছিলেন কি? বিধ্বস্ত। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কাকে? আফ্রিকাকে। বোঝা গেল? বাদলে তোমাকে কোথায়? বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। তো এই কটা লাইনের মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছে? বলছে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, অর্থাৎ তোমরা ভূগোলে হতে পড়েছো প্যানজিয়া প্যান্থালাসা, পড়েছো তো? দেখো, আমি তোমাদের বলেছিলাম প্যানজিয়া কি, প্যান্থালাসা কি। তো অনেক আগে সমগ্র মহাদেশটা একটা খণ্ড ছিল, তাকে বলা হয় প্যানজিয়া। আর সমস্ত মহাসাগরটা একটা খণ্ড, যাকে বলা হয় প্যান্থালাসা। অর্থাৎ পুরো মহাদেশটা একটা টোটাল একটা ভূখণ্ডতে ছিল, ওটা এতটা ভাগ ভাগ ছিল না, একটা গোটা, মানে বলতে গেলে মহাদেশগুলো একসাথে ছিল। তো সেই সময় তাকে বলা হতো প্যানজিয়া, আর পুরো মহাসাগরটাকে একসঙ্গে বলা হতো প্যান্থালাসা। তো বিভিন্ন ভূ আলোড়ন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন কারণে সেইগুলো খণ্ডে খণ্ডে ভাগ হয়ে এদিক ওদিক ছিটকে যায়। তো সেটাই 4 লাইনে আমরা প্রথমে দেখব, যে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, যে ওইভাবে আর স্রষ্টার ভাল লাগছে না, অর্থাৎ ঈশ্বর তো ভগবানের আর ওইভাবে মহাদেশের মহাসাগর একভাবে রেখে দিতে ভাল লাগছে না, তাদেরকে টুকরো টুকরো করে এক এক জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা হয়েছে। কার? না ভগবানের। তো সেই জন্য বলছে, নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, আর তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু, না সমুদ্র কি করলো? ধরিত্রীর প্রাচীর থেকে, অর্থাৎ প্রাচীর ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল কাকে? আফ্রিকাকে। ছিটকিয়ে ওখান থেকে নিয়ে চলে গেল কোথায়? এক বনস্পতির নিবিড় পাহারায়, অর্থাৎ বন দিয়ে ঘেরা, অরণ্য দিয়ে ঘেরা এক সুন্দর জায়গায়, এক আলোর কৃপণ আলো, অর্থাৎ যেখানে আলো পাওয়াই যায় না, সেই আলোর অন্তঃপুরে নিয়ে চলে গেল। বোঝা গেল? আশা করি তোমরা প্রত্যেকেই এই কটা লাইনের মানেটা বুঝতে পেরেছো। কবিতাটা ভালো করে না বুঝলে কখনোই তোমরা কিন্তু কেউ পারবে না। তাই প্রত্যেকে বলবে, একটু মনটা ধৈর্য রেখে আমার এই পড়াটা ভালো করে শোনো, ঠিক আছে? আর পাশে বইটা খুলে রাখো, দেখবে প্রত্যেকের কবিতাটা কোনোদিন ভোলা তো দূরের কথা, এতটাই ভালো তোমরা বুঝে যাবে যে তোমরা তোমাদের বন্ধুদেরকেও বোঝাতে লেগে যাবে যে এই কবিতার এটাই বলা আছে। চলো নেক্সট। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, অর্থাৎ সেইভাবে তোমাকে যখন নিয়ে গেল
ছিনিয়ে তারপর সেই নিভৃত অবকাশে থেকে তুমি সংগ্রহ করছিলে কি দুর্গমের রহস্য, অর্থাৎ সেই অন্ধকার দুর্গম রহস্য, অর্থাৎ সেই অন্ধকারে থাকা যে রহস্য সেটা তুমি সংগ্রহ করছিলে, অর্থাৎ তার ভিতরে কি কি রয়েছে, বনস্পতির ভেতরে আড়ালে কি কি রয়েছে সেটা তুমি কি করছিলে, সংগ্রহে ব্যস্ত ছিলে। চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, অর্থাৎ আকাশ স্থলের মধ্যে যে সংকেত, অর্থাৎ আকাশ তো দেখাই যাচ্ছিল না, এতটাই ঘন জঙ্গলে ভরা ছিল, মানে ভরা হয়ে গেছিল আফ্রিকা, যে আকাশের সূর্যের আলোর সাথে তার মাটির কোনো মিল তার ছিল না, জলস্থলের সাথে কোনো মিল ছিল না, কোনো যোগাযোগে ছিল না। তো সেই যোগাযোগের সংকেত তিনি বলতে এই আফ্রিকার কথা বলা হচ্ছে, যে আফ্রিকা সেটা খুঁজছিল বা চিনছিল। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করেছিলে ভীষণকে বিদ্রুপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। বলছে সভ্য জগতের আলো থেকে তার ছিল লক্ষ যোজনের ব্যবধান। সৃষ্টির প্রথম লগ্নে আফ্রিকার হৃদয়ে পূর্ব অভিজ্ঞতার কোনো ছাপ ছিল না, ছিল না সঞ্চিত সুস্থির চেতনা। জগৎ জীবনের সব কিছুই তার কাছে ছিল অচেনা অজানা। তবু আফ্রিকার রহস্যঘন নিবিড় প্রকৃতির অন্তর্নিহিত জাদুর প্রভাবে আফ্রিকার চেতনা শূন্য হৃদয় সভ্যতার মন্ত্রে, আত্মজাগরণের মন্ত্রে ধীরে ধীরে জেগে উঠেছিল। বোঝা গেল? অর্থাৎ সেই পরিস্থিতির মধ্যেও আফ্রিকা নিজেকে নিজের ভাবে মানিয়ে নিয়েছিল। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। আর সেই ছায়াবৃত অর্থাৎ কালো ঘোমটা বলতে সেই অন্ধকারছন্ন মহাদেশের নিচে, অর্থাৎ সেই অন্ধকার বনের নিচে, অর্থাৎ বলতে গেলে আফ্রিকা মহাদেশের যে ঘন বন তার তলদেশে আফ্রিকার যে মানব রূপ সেটি কিন্তু অপরিচিত ছিল, জানা ছিল না। কিসের না? উপেক্ষার আবিল দৃষ্টিতে। আবিল বলতে কলুষিত দৃষ্টিতে। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, এখানে ওরা বলতে কারা? ওই ইউরোপীয়রা কথা বলছে, অর্থাৎ ইউরোপরা। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নিলজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, এখানে ওরা বলতে ইউরোপদের কথা বলা হচ্ছে। ওরা কি করলো? লোহার হাতকড়ি নিয়ে ঢুকলো। নখ যাতে তীক্ষ্ণ, অর্থাৎ ওদের নখটা এতটাই তীক্ষ্ণ, অর্থাৎ এতটাই ধারালো তোমার নেকড়ের চেয়ে, অর্থাৎ তোমার এই অরণ্যে যে সমস্ত নেকড়েরা ঘুরে বেড়ায় তার নখের থেকেও ধারালো ওদের নখ, অর্থাৎ ওদের অস্ত্রগুলো। এরও মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ, অর্থাৎ ওরা ওদের গর্বে অন্ধ হয়ে গেছে। কেমন অন্ধ না? সূর্যহারা তুমি যেরকম অন্ধ হয়ে আছো সেই অন্ধের থেকেও ওরা অন্ধ হয়ে গেছে। মানে এখানে বলতে চেয়েছে যে আফ্রিকা মহাদেশ তো সূর্য সেরকম নেই, অর্থাৎ সূর্যের আলো সেখানে ঢোকেই না। তো সেই অবস্থাতে অন্ধকার যেটা যতটা মহাদেশের ভেতরে, তার থেকেও অন্ধ হয়ে গেছে গর্বে কারা? ওই ইউরোপরা। সভ্যের এক বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, অর্থাৎ নিজেদের যে অমানুষতা সেটাকে তারা নগ্ন করে দিল, অর্থাৎ সেটা ওপেন করে দিল, খোলাখুলিভাবে তাদেরকে দেখিয়ে দিল যে তারা কতটা নীচ, কতটা অমানুষতা। তোমার এই ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, অর্থাৎ আফ্রিকা মহাদেশের অন্ধকার, সেখানে রোদ ঢোকে না বললেই চলে। তো তাদের সেই জুতোর তলায় সেই কাদার পিণ্ড লেগে রয়েছে। চিরচিহ্ন হয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, মানে ইতিহাসে, মানে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, অর্থাৎ তাদের পায়ের ছাপ তোমার এই অপমানিত ইতিহাসের ছাপ রেখে গেল। বোঝা গেল? অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তির অমানবিক অত্যাচারে সাধারণ মানুষের রক্তে অশ্রুতে আফ্রিকার বনপথের ধুলো কর্দমাক্ত হয়েছে। শাসকের কাটা মারা জুতোর তলার কাদার পিণ্ড আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন হয়ে, অর্থাৎ এঁকে দিয়ে গেছে। বোঝা গেল? সমুদ্র পাড়ে সেই মুহূর্তেরই,
বা সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। এখানে সেই মুহূর্ত বলতে কি না, সেই মুহূর্ত বলতে যেই মুহূর্তে ইউরোপরা অত্যাচার করছিল আফ্রিকার বাসিন্দাদের, সেই মুহূর্তে যে আফ্রিকা যখন শোষিত ও লাঞ্ছিত হচ্ছিল ইউরোপদের কাছে, সেই মুহূর্তে এদিকে কি হচ্ছে না, সমুদ্র পাড়ে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। অর্থাৎ ওপারে যখন আফ্রিকাতে এগুলো ঘটছিল, এপারে মানুষরা তখন আনন্দ করছিল, খেলা করছিল, সকালে সন্ধ্যায় দেবতার নাম নিচ্ছিল। অর্থাৎ ওপারে আফ্রিকার যে কি দুর্দশা আর এদিকে সভ্য মানুষের যে কত সুন্দর সভ্য জীবনযাপন, এটাই কবি এখানে তুলে ধরেছেন। যে এপারে মানুষরা তখন পূজার ঘণ্টা মন্দিরে বাজছিল, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে পুজো করছিল, শিশুরা মায়ের কোলে খেলছিল, আর ওদিকে অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছিল কে, ওই আফ্রিকা মহাদেশ। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছে যে একই মানব জাতির মধ্যে বহু বৈচিত্র্য এবং বৈপরীত্য দেখা যায়, তাই না? মানব জাতি তো একটাই, তো তাদের মধ্যে কত বৈচিত্র্য। সাম্রাজ্যবাদী ইউরোপের শোষণ দমন পীড়নে যখন আফ্রিকার মানুষ বিপন্ন, তখন সমুদ্র পারে বিরাজ করছে শান্তির বাতাবরণ। অর্থাৎ ওই পারে লোকেরা তখন শান্তি বিরাজ করছে। তথাকথিত সভ্য ইউরোপের দেশে দেশে দেবতার আরাধনা চলছে, শিশুরা খেলছে আর কবিরা গাইছেন সুন্দরের গান। একদিকে মানবতা চরম লাঞ্ছন অপমান, অন্যদিকে শান্ত নিরুদ্বিগ্ন জীবন বয়ে চলেছে। একই সময়ে অত্যাচারিতের আর্তনাদ আর কবির সঙ্গীতের সুন্দরের আরাধনা সভ্যতারই অন্তঃসার শূন্যতাকে প্রকট করে তুলেছে। বোঝা গেল? তাহলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। বোঝা গেল লাইনটার মানে? আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তরের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। বলছে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস, অর্থাৎ বলছে পশ্চিম দিগন্ত অর্থাৎ পশ্চিম বা পাশ্চাত্যের দেশসমূহ বলতে ইউরোপকে বোঝানো হচ্ছে। যে ঊনবিংশ শতকের শেষ থেকে যারা যুদ্ধে, তাণ্ডবে, শোষণে, বিভীষিকায়, সাম্রাজ্যবাদের আস্ফালনে পৃথিবীকে রক্তাক্ত করে তুলেছিল, মানবতাকে করেছিল অবক্ষয়িত, 20 শতকে তা আরও বৃদ্ধি পায়। নাৎসিবাদ, ফ্যাসিবাদের প্রয়োগ, বিশ্বযুদ্ধের ভয়াবহ ক্ষয় মানবতাকে মুমূর্ষু করে তোলে। সভ্যতার গভীর সংকট ঘনিয়ে আসে, অমঙ্গলের অন্ধকারে ডুবে যেতে থাকে মানব সমাজ। আর সেই ভয়াল সময়টাকেই কাব্য উপমার প্রদোষকাল বলা হয়। চির অন্ধকার ঘনিয়ে আসার প্রাক মুহূর্তের স্রষ্টা ইউরোপের শক্তিধর সাম্রাজ্যবাদী দেশগুলো, যাদের আচরণে সত্য সুন্দর কল্যাণ বিপন্ন, তাদের উপনিবেশ গড়ে তোলার আগ্রাসন নীতি ঝঞ্ঝা বাতাস হয়ে রুদ্ধশ্বাস করছে মানবতাকে। আফ্রিকা মহাদেশের অসহায়তা ও বিপন্নতা যার প্রতীকী চিত্র। বোঝা গেল? তাহলে কিভাবে কবি লাইনের ছত্রে ছত্রে সেই পুরো দৃশ্যটাকে এক ছবির মাধ্যমে তুলে ধরেছে। তারপর যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, গুপ্ত গহ্বর বলতে গোপন আস্তানা যাকে বলা যায়, তো সেই সভ্যতার গর্বে অন্ধ যে ইউরোপীয় শক্তিগুলো সম্পদের লোভে আফ্রিকাকে আক্রমণ করেছিল, সেই আক্রমণ থেকে ক্ষুধার্ত পশুর মতো হিংস্রতা ও ভয়াবহতা পরিপূর্ণ। বলতে যে আক্রমণ করার যে রোষটা, সেটা একটা সেই গুপ্ত গহ্বর থেকে যেরকম পশুরা বেরিয়ে আসে সেই রকম লাগছিল, অর্থাৎ সেইভাবে তারা আক্রমণ করছিল। সভ্য চেহারার আড়ালে লুকিয়ে থাকা সাম্রাজ্য লোলুপ ইউরোপীয়রা মানবিকতার আবরণ ছিন্ন করে এই হিংস্র নেকড়ের মতো অসহায় আফ্রিকাবাসীর ওপর ঝাঁপিয়ে পড়েছিল। বোঝা গেল? অর্থাৎ অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, শেষ সময়। তখন এসো যুগান্তের কবি, অর্থাৎ এখানে আমাদের লেখক রবীন্দ্রনাথ যুগান্তের কবিকে আহ্বান করেছেন, আসতে বলেছেন আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। অর্থাৎ এখানে যুগান্তের কবি বলতে কাকে বোঝানো হয়? যারা অন্ধকারের উৎস থেকে মনুষ্যত্ব এবং শুভবোধের আলো উচ্চারিত করেন, তাদেরকেই বলা হয় যুগান্তের কবি। তো কবি এখানে সেই যুগান্তের কবিদের আহ্বান করছেন যে এসে সেই অন্ধকার থেকে আলোর পথটা দেখিয়ে দাও, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে। অর্থাৎ বলতে চাইছে যে বিশ্বব্যাপী এই হিংস্র প্রলাপের মাঝে কবির দৃষ্টিভঙ্গিতে আফ্রিকা হয়ে ওঠে নিপীড়িত মানবতার প্রতীক। তার
মতে আফ্রিকা ও তার নাগরিকদের ওপর যে অত্যাচার সভ্য সমাজ করেছে তার একমাত্র প্রায়শ্চিত্ত হবে ক্ষমা, ভিক্ষা। হিংসার উন্মত্তর মাঝে মানবতার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তাই হবে সভ্যতার শেষ পুণ্যবাণী। বোঝা গেল? অর্থাৎ তাদের এই পাপের একটাই প্রায়শ্চিত্ত, সেটা হচ্ছে ক্ষমা, ক্ষমা ভিক্ষা করা। ঠিক আছে, কবি এটাই বোঝাতে চেয়েছে যে সভ্য শাসকের ক্ষমা প্রার্থনাই হতে পারে তাদের ঘৃণ্য কৃতকর্মের একমাত্র প্রায়শ্চিত্ত। যুগান্তের কবি সেই মানবিকতার অর্ঘ্য সাজিয়েই শেষ পুণ্যবাণীতে সবাইকে দীক্ষিত করতে চেয়েছেন। বোঝা গেল? তাহলে এই হলো তোমাদের আফ্রিকা কবিতাটি। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। কবিতাটা একটু কঠিন, কিন্তু কঠিন হলেও কবিতার এই লাইনে লাইনে এত সুন্দর একটা কি বলবো, সুন্দর বলতে কি না, এতটাই ভালো করে কবি এই কবিতার মধ্যে দিয়ে আফ্রিকার সেই দুর্দিনের ছবিটা ফুটিয়ে তুলেছে। সেই দুর্দিন, যেই দুর্দিনে আফ্রিকা অত্যাচারিত, লাঞ্ছিত হয়েছিল ইউরোপদের কবলে। বোঝা গেল? তো তোমাদের কেমন লাগলো এই পড়াটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। এই কবিতাটা পড়ার পর যারা পুরো ভিডিওটা শুনলে, আশা করি তোমাদের কারোরই কোনো প্রশ্ন পড়তে বা বুঝতে বা মুখস্থ করতে অসুবিধে হবে না। ঠিক আছে? তো ভালো করে কিন্তু পড়াটা করো। আর আমার এই বোঝানোটা করার পর শেষে তোমরা আরেকবার কবিতাটা রিভাইজ করবে। ঠিক আছে? তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। তো শোনার পর, পুরো কবিতাটা শোনার পর তোমরা নিজেরা আমার ভিডিওটা বন্ধ করে একটা বইটা খুলে আরেকবার নিচে থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নেবে। ঠিক আছে? তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও তোমাদের আমি এখান থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। ঠিক আছে? তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।